তো পরিবেশ রসায়নের বেসিকটা কি দিয়ে শুরু হয়? পরিবেশ রসায়নের বেসিকটার মধ্যে শুরুতে কিছু আহ কি বল বায়ুমণ্ডলে স্তর আছে, এগুলা শিখে নিও কষ্ট করে। আমি হালকা করে একটু দেখাই দিব এখন। বায়ুমণ্ডলের স্তর চারটা বলা হয়েছে। প্রথমে হচ্ছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এটা হচ্ছে ভূপৃষ্ঠ মানে আমরা যেখানে থাকি। তো এই ভূপৃষ্ঠের মধ্যে বলছে ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার, কিছু কিছু বই অনুসারে কি বলে 15 কিলোমিটার লেখা আছে। 12 কিলোমিটার উপরে হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার এটা বলছে। ট্রপোস্ফিয়ারের পরে 50 কিলোমিটার, 12 থেকে 50 পর্যন্ত হচ্ছে আমাদের স্ট্র্যাটো স্পিয়ার বলছে। তারপরে বলছে মেসোস্ফিয়ার। তারপরে হচ্ছে আয়নোস্ফিয়ার। স্পিয়ার এগুলো একটা জিনিস লিখি নেই, দূরত্বটা লিখি দিই। এটা হলো 85, 50 থেকে 85 কিলোমিটার। আর এটা হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে এটাকে বলে ক্ষুব্ধ ক্ষুব্ধ মণ্ডলও বলে। ক্ষুব্ধ মণ্ডল বলার কারণ হচ্ছে এখানে আমাদের ঝড় বৃষ্টি যা আছে তা হয়। তারপরে ঝড় বৃষ্টি হওয়ার সাথে সাথে এখানে আরেকটা জিনিস হয়। সেই জিনিসটা হচ্ছে আমাদের কি বলে, উড়োজাহাজ চলে। উড়োজাহাজ চলে এই জন্য, জাহাজ চলে এই জন্য হচ্ছে এটা এখানে হচ্ছে ধরো আমাদের বৃষ্টি টিষ্টি হইলে কেন উড়োজাহাজ চলে না বা প্লেন চলে না, এটার জন্য কারণ হচ্ছে এখানে ঝড় বৃষ্টি হয়। আর উড়োজাহাজ গুলাই হচ্ছে টপ স্পিয়ারে চলে। স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারকে বলে শান্ত মণ্ডলও বলে। কেন শান্ত মণ্ডল বলে? এখানে কোনো ঝড় বৃষ্টি হয় না বলে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই হচ্ছে আমাদের থাকে ওজোন স্তর। দ্বিতীয় কথা হচ্ছে এই স্তরের মধ্যে আরেকটা জিনিস থাকে হচ্ছে জেট বিমান চলে। জেট বিমান মানে যুদ্ধ বিমান যেগুলো আছে ওগুলা চলে। মেসোস্ফিয়ারের হইতেছে এত কিছু লাগে না। আয়নোস্ফিয়ারে আয়ন থাকে, এটা মনে রাখবা। এবার শুনো, মনে রাখো। আহ ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা কমে, স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা বাড়ে, মেসোস্ফিয়ারের তাপমাত্রা কমে, আয়নোস্ফিয়ারে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে। আর এটাকে বলে শীতলতম স্থান বলে। মেসোস্ফিয়ার আরেকটা নাম হলো শীতলতম স্থান। একটু জানলে আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক, প্রথমে যেটা দিয়ে শুরু করে। এরপরে আসে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। বইতে দেখবা খুললেই, ইয়া খুললেই কি খুললেই দেখবা জলোচ্ছ্বাস, এগুলার তিনটা কারণ দেওয়া আছে, কেন হয় কিভাবে হয় এগুলার ব্যাখ্যা দেওয়া আছে। এখানে মেইনলি একটা এমসিকিউ তে আসে, ঘূর্ণিঝড় হইতে হলে মিনিমাম কত টেম্পারেচার থাকতে হবে? 80 ফারেনহাইট। এটা বইতে হুম। সুন্দর মতো লেখা আছে, ঠিক না? হুম। হ্যাঁ, 80 ফারেনহাইট, আরো কিছু ফারেনহাইট কে সেলসিয়াসে নিবা, আর কেলভিনটা নিয়ে বের করে রাখবা। কি কোন সময় কি দিয়ে দেয় এমসিকিউ তে, এটা তো ঠিক নেই, তাই না? এর না। হুম। এরপরে আসে এর কারণগুলো একটু দেখে নিবা, কি কারণে জলোচ্ছ্বাস বা ইয়া হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা একটু আসি মেইন টপিকটায়।
কি বলে উম, সামান্য সূত্র। কথা বলো বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলে বলতে পারবা? বয়েলের সূত্র বয়েলের সূত্র কি স্থির থাকে এটা বলতে পারবা? পি আর ভি না? ভিটা সমানুপাতিকের একটা সম্পর্ক, এটা কি? সরি, পি পি ভি। ঠিক 1/p। বয়েল মানে কি তাপমাত্রা জাতীয় কিছু, তাই না? এখানে টি হ্যাঁ। ও এন স্থির থাকে। তাহলে এখানে সূত্রটা আসে P1 V1 ইকুয়াল টু P2 V2। ঠিক আছে। বয়েলের পরে আসে চার্লস। চার্লস সূত্রে একটা গ্যাপ দিলে দুইটাকে কম্বাইন করতে, এখানে লিখি চার্লস সূত্র। চার্লসের সূত্র কি? আছে, চাপ স্থির থাকবে, বি সমানুপাতিক টি। এখানে পি অ্যান্ড এন স্থির। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বয়েলের চার্লসের সূত্র। এখান থেকে পাই কি? V1/T1 ইকুয়াল টু V2/T2। যেখানে টি, এগুলা টি এর একক কিন্তু কেলভিন অলওয়েজ এখানে। এবার হচ্ছে এই দুইটার সমন্বয় সূত্র একটা আছে, বয়েল ও চার্লস সূত্রের সমন্বয় সূত্র। সমন্বয় সূত্রটা কি এবার আমরা দেখি। আহ, সমন্বয় সূত্র কি? বি সমানুপাতিক 1/p আর বি সমানুপাতিক টি, দুইটা মিলে হয়ে যায় বি সমানুপাতিক টিপি। দিন শেষে এখান থেকে সূত্র আসে P1 V1/T1 P2 V2/T2। এই দুইটা মিলে গেল। এবার হচ্ছে রেনর সূত্র। তুমি ফিজিক্সে পাওয়া হইতেছে রেনু সূত্র, আর কেমিস্ট্রিতে বলে হচ্ছে এটা গেলুসাকের সূত্র। গেলুসাকের সূত্র, গেলুসাকের সূত্রটা কি? পি সমানুপাতিক টি, যখন ভি এবং এন স্থির। P1/T1 P2/T2। এবার হচ্ছে লাস্ট এন্ড অনলি অ্যাভাগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র কি? বি সমানুপাতিক এন, যখন পি এবং টি স্থির। এখান থেকে পাই V1/N1 V2/N2। এখানে সবগুলা সূত্র মোটামুটি চলে আসছে। ঘনত্বের সূত্রগুলো বাকি আছে, ঘনত্বের সূত্রগুলো দরকার দেখাই দিতেছি, দাও। সমান হইল সমান লম্বা লাইন বানাইতেছে। হইলো। দর্শক, এখান থেকে আবার আমরা একটা সূত্র আনতে পারি, দেখো। আমরা জানি কি রো ইকুয়াল টু কি? M/V। ভি ইকুয়াল টু কি হবে? M/ρ, তাই না? তো ভি ওয়ান জন্য রো, এম এন ভ্যালু তো চেঞ্জ হবে না, কোনো কিছুর ভর কোনো সময় পরিবর্তন হয় না। ইকুয়াল টু কি? M/ρ2। এগুলাকে এখানে এই সূত্রের V1 আর V2 এর মধ্যে বসাইলে দেখবা এখানে সূত্র আসে P1 ρ1 P2 ρ2।
একই রকম এখানের মধ্যে বসাইলে আসে রো 1 T1, রো 2 T2। আর এখানেও বসাইলে একই রকমই আসে P1, রো 1 T1, P2, রো 2 T2। বুঝছো, এটা এটা হচ্ছে মেন সূত্র। ওগুলো মাঝে মধ্যে লাগে, এত বেশি ইম্পর্টেন্ট না। এবার হচ্ছে উপরের সবগুলা সূত্র মিলে আমরা একটা আদর্শ গ্যাসের সমীকরণ পাই। আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণটা কি? আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিবি ইকুয়াল টু এন আর টি। এটা কই থেকে আসলো? এই সূত্রটা কই থেকে আসলো? এই সূত্রটা আসার হচ্ছে, আমরা সূত্র আগে বলি। এটা হচ্ছে কি বয়লের সূত্র 1/P। এটা হচ্ছে চার্লসের সূত্র 1/T। ও সরি, বি সমানুপাতিক টি। আর এটা হলো অ্যাভোগাড্রো, বি ইকুয়াল বি সমানুপাতিক এন। তিনটাকে মিলাই নি, তাহলে কি হয়? বি সমানুপাতিক এন টি ডিভাইড বাই পি দিলাম। এবার হচ্ছে সমানুপাতিক চিহ্ন উঠে দিলে কি হয়? বি ইকুয়াল টু কে এন টি পি। পিটাকে ওই পাশে পাঠাই দাও। পি ইকুয়াল টু কে এন টি পি এন টি। এবার দেখো, এখানে কেটার বদলে আমরা, কেটা হচ্ছে কি সার্বজনীন গ্যাস দেবো। সার্বজনীন গ্যাস অথবা আদর্শ গ্যাস দ্রবক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন হিসাব। এটাকে আমরা মূলত প্রকাশ করি আর দ্বারা। তো এখান থেকে আমাদের এই সমীকরণটা আসলো, পিভি ইকুয়াল টু এনআর। এবার প্রথম কথা, এখানে আর এর ভ্যালু কত? আর এর অনেক ভ্যালু আছে। আর এর তিনটা ভ্যালু আছে, তিনটা জিনিস হিসাব অনুসারে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দুইটাই ব্যবহার করব। 8.314 জুল পার মোল পার কেলভিন ইনভার্স। এটা কখন ইউজ করব? যখন ভলিউম হচ্ছে মিটার কিউবে, প্রেসার হচ্ছে প্যাসকেলে, অথবা নিউটন মিটার ইনভার্স টুতে। ঠিক আছে। এবার আরেকটা আছে আর এর ভ্যালু, এটা হলো এসআই এককে। আর এটা হলো লিটার অ্যাটমসফিয়ার একক। তো 0.0821, এটা হচ্ছে, এটার একক কি? লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটার যখন ভলিউমটা লিটারে থাকবে আর প্রেসারটা এটিএম এ থাকবে, তখন হচ্ছে এই সূত্রটা ইউজ করতে হবে। বুঝছো? এবার হচ্ছে এখানে যে একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ গেছে, এগুলোকে কনভার্ট করো কিভাবে। কনভার্সনটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 1 ml যে কথা, এটা মনে রাখ, 1 ml যে কথা, 1 cc একই কথা, 1 cm³ একই কথা, এটা মনে থাকবে। আর 1000 ml মানে, 1000 ml বা 1000 cc অথবা 1000 cm³ মানে কি? 1 লিটার না? 1000 লিটার মানে 1 লিটার। আর 1 লিটার মানে 1 DM³ একই জিনিস। 1000 লিটার অর DM³ ইকুয়াল টু হচ্ছে 1 মিটার কিউব। এই কনভার্সন গুলা যদি মনে না রাখতে পারো, জীবনে এই অধ্যায়ের অঙ্কগুলা করতে পারবা না। ঠিক আছে। এবার হচ্ছে আরেকটা, 1 ATM অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে 760 মিলিমিটার মার্কারি। মিলিমিটার মার্কারি মানে 76 সেন্টিমিটার মার্কারি, অথবা
মিটার মার্কারি, যে কোনো কিছু দিতে পারে। তারপরে হচ্ছে 101.325 কিলো প্যাসকেলও দিতে পারে, কিলো প্যাসকেল দিতে পারে। 101.325 প্যাসকেলও দিতে পারে। আর প্যাসকেল যে কথা, নিউটন মিটার ইনভার্স টু একই কথা। ঠিক আছে, এই একটা লাইন জানলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, এই দুইটা বক্স তোমার ঠোঁটের আগে থাকতে হবে, না হলে আমরা কনভার্সন পারবো না। এবার হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপের সূত্র। আংশিক চাপের ডাল্টনের আংশিক চাপের সূত্র জানতে হইলে আগে আংশিক চাপ কি এটা বুঝতে হবে। আংশিক চাপ কি বলতো? বলতে পারবা? আংশিক চাপের সূত্র। আংশিক চাপ কি আগে বলো। উম, হ্যাঁ। পরস্পর বিক্রিয়াহীন গ্যাস হ্যাঁ, পরস্পর বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণে কোন একটি গ্যাস যদি পাত্রের সম্পূর্ণ আয়তন ফল করে, তখন গ্যাস কর্তৃক পাত্রের উপর প্রয়োগকৃত চাপকে আংশিক চাপ বলে। কি বলে? আংশিক চাপ বলে। ঠিক আছে, হ্যাঁ। মানে ধরো এই একটা পাত্র আঁকি, একটা পাত্র, পাত্রের মধ্যে এ গ্যাস আছে, বি গ্যাস আছে, সি গ্যাস আছে। এই গ্যাসটা সম্পূর্ণ পাত্র দখল করলে এই পাত্রের গায়ে যে চাপ দিবে তাকে ওই গ্যাসের আংশিক চাপ বলে। বুঝছো? হ্যাঁ। যে কোনো একটা গ্যাস। ঠিক আছে, এবার হচ্ছে ডাল্টনের সূত্রটা। সূত্রটা কি? সূত্রটার মধ্যে কোনো গ্যাস মিশ্রণের কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ মোট চাপ উম, গ্যাসগুলোর গুলোর পৃথক পৃথক আংশিক চাপের সমষ্টির
সমান, ধরো পি ইকুয়াল টু পি এ প্লাস পিবি প্লাস পিসি, মানে তিনোটা গ্যাসের আংশিক চাপ এর যোগফল হচ্ছে গ্যাসের মোট চাপ। ঠিক আছে, মনে থাকবে। আজকে যদি একটু পরিস্থিতি বুঝছো সবকিছু একটু পর্যন্ত এতক্ষণ? হুম, হুম, ঠিক আছে, তো আমরা এখন এখন হচ্ছে দুইটা পাত্রের সাথে একটু সম্পর্ক স্থাপন করব। হ্যাঁ, এখানে এ গ্যাস আছে, এখানে বি গ্যাস আছে। এই গ্যাসে চাপ হলো পি এ, আয়তন হলো ভি এ। এটা হচ্ছে পিভি ভিভি। এখানে মোট চাপ কত হবে তাহলে? মোট চাপ, মোট চাপ কত হবে এটার জন্য? দাও, এটার জন্য মোট চাপ একদম ইজি। পি পি যদি পুরা মোট চাপ হয় তাহলে পি এ পিভি ভিভি ডিভাইড বাই ভি। এখানে ভিটার ভ্যালু কি হবে? যখন আমি স্টোভ ককটা খুলে দিব, গ্যাস দুটো মিক্স হয়ে যাবে, তাহলে মানে কি হবে? ভি এ প্লাস ভি বি। এবার দেখো, এটার সাথে এটা কানেকশন আছে, এটার আয়তন দেওয়া আছে ভি। এটা এখানে এই গ্যাস আছে, এই গ্যাসের আয়তন ভি এ পি এ। বি গ্যাস আছে ভি বি পি বি। এখানে মোট চাপ কত হবে? পি ইকুয়াল টু পি এ ভি এ প্লাস পিভি ভিভি ডিভাইডেড বাই ভি। কিন্তু এখানে ভিটা হবে তৃতীয় পাত্রের, কেন বলতে পারবা? এই পাত্রে কোনো গ্যাস নাই, তাহলে গ্যাস সবগুলো অবশ্যই এই পাত্রে চলে আসবে। বুঝছো? বুঝছেন? হুম। এটা হচ্ছে আমাদের বেসিক জিনিসটা, এটা হচ্ছে আমাদের ইয়া। আরো দুইটা বেসিক জিনিস এখন সিকিউতে আসে, আগে আসতো না। বেসিক জিনিসটা দেখি। মোল ভগ্নাংশ মানে কি বলো তো? মোল ভগ্নাংশ একটা অনুপাত। মোল ভগ্নাংশ কি একটা অনুপাত। অনুপাত। কোনো গ্যাস মিশ্রণের, একটা কল আসছে, একটু ওয়েট করো। হুম, আসো। আহ, তোমরা কি মোল ভগ্নাংশ পারো? মোল ভগ্নাংশ। আমার একটা ফ্রেন্ড কল দিছে, আমি লিখতেছি, তোমরা খালি দেখো।
এর মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যাকে সংখ্যার অনুপাতকে সংখ্যার অনুপাতকে কে মোল সংখ্যা বলে। ঠিক আছে, এবার দেখো এর মানে কি বলে, ধরো এন এ দেওয়া আছে, এন এ মানে কি N1 ডিভাইড বাই, বা এইভাবে না লিখি, একটু সুন্দর করে লিখি, ওই পাত্রটার হিসাব করো। প্রথম আমাদের যে পাত্রটা ছিল এই পাত্রটার কথা হিসাব করো। এই গ্যাসের জন্য Na মোল আছে, এই গ্যাসের জন্য Nb মোল আছে, এই গ্যাসের জন্য Nc মোল আছে। হুম, ঠিক আছে, টোটাল এন এর মান কত? Na প্লাস Nb প্লাস Nc, তাই না? এবার এটার ক্ষেত্রে আসো, তাহলে মূল ভগ্নাংশকে আমরা লিখলাম N1 ইকুয়াল টু কি হবে, Na প্লাস Na প্লাস Nb প্লাস Nc। N2 কত হবে? Nb ডিভাইডেড বাই Na প্লাস Nb প্লাস Nc। N3 কত হবে? Nc প্লাস Na প্লাস Nb প্লাস Nc। ঠিক আছে, এটা একটু আমি বেসিকটা দেখাই দিচ্ছি, কারণ কি আমি পরবর্তী যেটা জিনিস পড়াবো এখন সেই জিনিসটাই এগুলোর উপর নির্ভর করে। ডাল্টনের সূত্রের প্রমাণটা দেখাবো। দেখো এখানে একটা গ্যাস আছে এ, এখানে একটা গ্যাস আছে বি, পি এ, ভি এ, আর হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের এন এ, পি এ, ভি এ, পি বি, এন বি। ঠিক আছে, এটা একটু ইয়ে দেখো, এই পাত্রের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে? পি এ ভি এ ইকুয়াল টু এন আর টি, এন এ হবে। ঠিক আছে, এখানে হবে কি পিভি ইকুয়াল টু ভিভি ইকুয়াল টু এন আর টি, এন ভি এখানে, হ্যাঁ। অথবা এটাকে দুই পাত্রে না হিসাব করে এক পাত্রে আমরা হিসাব করতে পারি। ধরো গ্যাসটা পুরো একটা পাত্রেই আছে, ধরো এই গ্যাস আছে, বি গ্যাস আছে। দেখো দিন শেষে আয়তন দুটা যোগফল হয়ে যাবে তো। এখন আর আমাকে এটার জন্য আর আলাদা করে আমাদের না শিখলেও হয়, তো আমরা এভাবেই শিখি। এই একই পাত্রের মধ্যে গ্যাস মিশ্রণ থাকতে হবে, তাই না? গ্যাস মিশ্রণটা যদি থাকে পি এ, পি এ, তারপর এখানে পিভি, এন এ, এন ভি, আর টোটাল এখানে আয়তন হলো ভি। ঠিক আছে, তাহলে এই গ্যাসের জন্য হবে একই জিনিস, পি এ ভি এন এ আর টি, খালি ভিটা পরিবর্তন হবে না, হ্যাঁ। এখানে হলো পিবি ভি এন বি আর টি। ঠিক আছে, আর টোটাল যদি আমি হিসাব করি পুরো পাত্রের জন্য, যদি হিসাব করি পি ইকুয়াল টু এন আর টি, তাই না? পি ইকুয়াল টু এন আর টি। এখান থেকে আমি পি এর মান বের করি, এখান থেকে পিবি এর মান বের করি, এন এ আর টি ডিভাইডেড বাই ভি, এন বি আর টি ডিভাইডেড বাই ভি। এখান থেকেও পি এর মান বের করি, এন আর টি ডিভাইড বাই ভি। তাহলে এই দুইটা, এটাকে এক নং ধরলাম, এটাকে দুই নং ধরলাম, দুইটা দুই নংকে এক ও দুই নংকে যোগ করো তো, তাহলে কি হয়? পি এ প্লাস পিভি, পিভি গুলো কি হয়? এন এ আর টি বাই ভি, পি, সরি, তারপরে হচ্ছে কি
বাই ভি প্লাস এন বি আর টি বাই ভি। এখানে কমন নিলে দেখবা, কমন নিলে পুরা এই অংশটাই, এই অংশটা, এটার ক্ষেত্রে এই অংশটা পুরা কমন, তাই না? তাহলে এন এ প্লাস এন বিটা ইয়া করি আর টি ডিভাইড বাই বি। দেখো এন এ আর এন এ বি মানে তো টোটাল মোট সংখ্যা না, এটাকে এন লেখা যায়। টোটাল ইকুয়াল টু এন আর টি বাই ভি। তাহলে এই জিনিসটা মানে কি, ইকুয়াল টু পি, এটা আমরা শুরুতেই লিখছি। বুঝছো এটা কি করছি? হুম। হুম, একই রকম অঙ্ক, একদম ইজি ছিল। একই রকম এটার মধ্যে একই রকম ভাবে পি আর পিভি বের করবা, একই রকম যোগ করে দিবা, দেখবা পিভি করলে আরটি হবে। এইটাও এটা যেমন সেম, এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও সেম, একই রকম। ঠিক আছে, এটা হলো প্রমাণিত। এবার তোমাকে আরেকটা জিনিস, মূল ভগ্নাংশের সাথে সম্পর্কটা স্থাপন করতে হবে। যে মেইন সূত্রটা ছিল ওটাকে 3 নং ধরো, 1/3 দাও। 1/3 দিলে দেখবা এখানে আসে পি এ ডিভাইড বাই পি ওয়ান ইকুয়াল টু এন এ, এখানে এন আর টি বাই ভি, আর টি বাই ভি। এই পুরো আর টি বাই ভি, আর টি বাই ভি কাটা যায়, আসে কি এন এ ডিভাইড বাই এন। ঠিক আছে, আর এখানে পি ইকুয়াল টু কি হয়, পি ইকুয়াল টু পি ওয়ান লিখছি কেন, এখানে একটু দাঁড়া, একটু পি লিখুন, ভুল করে এখানে ওয়ান পড়ে গেছে। এন এ বাই এন ইন্টু কি পি। তাহলে এই পুরো এই অংশটা কি মোল ভগ্নাংশ, তাই না? মোল ভগ্নাংশ না, টোটাল নির্দিষ্ট গ্যাসের মোল সংখ্যা ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা। এন মানে কি আমরা শিখি আসছি কিছুক্ষণ আগে, এন মানে হচ্ছে এন এ প্লাস এন বি, আর এটা হচ্ছে কি মোট চাপ। তাহলে মোট চাপ দিক থাকলে আমরা আংশিক চাপ বের করতে পারবো। এটা হচ্ছে ইয়ার মতো। একই রকম ভাবে 2 নং আর 3 নং নিয়ে কাজ করলে আমরা সংক্ষেপে এই জিনিসটা পাবো, আমি লিখে দিই, পি বি ইকুয়াল টু এন বি ডিভাইডেড বাই এন ইন্টু পি। একই রকম এগুলো হচ্ছে মাঝে মধ্যে আমাদের পরীক্ষায় প্রমাণ করতে দেয়। ঠিক আছে, এই সূত্রগুলা ভালো করে জানতো এগুলো। একটু এটা বক্স করে দিতেছি। ঠিক আছে, এগুলা গেল। এবার হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র যদি জানতে হয়, গ্রাহামের ব্যাপন সূত্র যদি জানতে হয় তাহলে তোমাকে আগে ব্যাপন জানতে হবে। ব্যাপন কি? ব্যাপন মানে তরল, কঠিন, তরল, বায়বীয় পদার্থ, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়াকে ব্যাপন বলে। এবার গ্রাহামের ব্যাপন সূত্রে কিছু বেসিক জিনিস তোমাকে জানতে হবে। গ্রাহামের ব্যাপন সূত্র বলছে কি, স্থির তাপমাত্রায়, সূত্রটা কি, স্থির তাপমাত্রায়
মাত্রায় নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের কোনো গ্যাসের আর ব্যাপন হার ওই গ্যাসের ওই গ্যাসের বাষ্প ঘনত্বের সমানুপাতিক সমানুপাতিক মানে আর সমানুপাতিক, সরি সরি একটু ভুল লিখছি একটা জিনিস, বাষ্প ঘনত্বের বর্গমূলের ত্রিভুক্তাং হইস বর্গমূলের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে কি, R1 সমানুপাতিক 1/√D1। একই রকম যদি আমি লিখি R2 সমানুপাতিক 1/D2, দুটোটা মিলে সূত্র হয়ে যায়, দিন শেষে সূত্রটা আসে R1/R2 √D2/D1। একটা জিনিস আমরা জানি, ঘনত্ব আর হচ্ছে ভর সমানুপাতিক, তাই এখানেও একই রকম ভাবে আমরা সূত্রটা পাই M2/M1 আণবিক ভর। আরেকটা জিনিস পাই, দেখো ব্যাপনটা একটা বেগের মতো, B = S/T। বি এর সাথে যেমন এস এর সম্পর্ক সমানুপাতিক, টি এর সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা পাই S1 S2 T2 T1। এইখানে যতগুলা সূত্র আছে সবগুলা এখানে লাগবে। এখানে সবচেয়ে বেশি আমরা ইউজ করি এটা, সাথে এটার সম্পর্কটা, আর এস এর সম্পর্কওয়ালা অঙ্কগুলা বেশি ইউজ করি। এখন এম বের করার জন্য আমাদের আদর্শ গ্যাসের কিছু সমীকরণ যেটা আছে ওটাকে আবার আনতে হবে। আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণে কিছু চেঞ্জ আছে, সূত্রটাকে একটু চেঞ্জ করা যায়। N/R/T। এন মানে দুইটা জিনিস, একটা সূত্র লেখা যায়, দেওয়া ভর ডিভাইডেড বাই আণবিক ভর, যেটাকে আমরা লিখি বড় হাতের এম বাই ছোট হাতের, সরি কি বলি, বড় হাতের এম বাই ছোট হাতের এম লিখি, বাট ডব্লিউ বাই বড় হাতের এমটা বেশি পপুলার, ঠিক আছে, এটা ইউজ করি আমরা, W/M। তাহলে এখানে লিখি W/M/R/T পি ভি। কোনোভাবে আমরা একটু একটা জিনিস করি, কোনাকুনি গুণ দিয়ে দিই, PV = M W/R। এখান থেকে আমরা এম এর মান বের করতে পারি। এম এর মান হলো W/R/T এই পিভি। পরীক্ষায় এই সূত্রটা এখনই মুখস্থ করে, পরীক্ষায় সবচেয়ে বেশি ব্যাপনের অঙ্ক আসলে আমাদের এম এর মান এই সূত্রটা দিয়ে বের করতে হয়, এটা যেন মাথায় থাকে। এই এম এর মানটা আমরা এই সূত্র বাদে আর কোনোটা দিয়ে বের করতে পারি না, বুঝছো? হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, বুঝছি। হুম। এখন হচ্ছে এই অধ্যায় আমাদের কিছু মানে কিছু কোশ্চেন পড়া লাগে, অ্যামাগোর বক্র টক্র, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শিখবো। আমাদের 1/3 শেষ এই অধ্যায়, আরো হচ্ছে 2/3 বাকি। আমরা 2/3টা নেক্সট ক্লাসে শিখবো, বা 2/3 না, আরো 1/3, 3 ক্লাসে আমরা রিভিশন শেষ করবো, বুঝছো? হ্যাঁ। তো তোমাদের কাজ হচ্ছে, আমি ওদের ম্যাথ করেছি, তোমরা একটু ম্যাথ করার চেষ্টা করবা, বইয়ের ম্যাথ গুলা যেগুলো উদাহরণে আছে,
অথবা যেগুলা এক্সারসাইজ ইয়াতে আছে ওগুলো একটু করার চেষ্টা করবা। দেখবে একটা বেলুনের ম্যাথ পাবা হাজারি নাগের বইতে। তারপরে হচ্ছে একটা কি বলে ওই মার্বেলের আয়তন নির্ণয়ের ম্যাথ পাবা। এগুলো একটু করবা, করে আমাকে একটু এর আগ পর্যন্ত ব্যাপন পর্যন্ত করবা। পুরো সমস্যা আছে কিনা আমাকে নেক্সট ক্লাসে জানাবা, ঠিক আছে? আচ্ছা। আজকে একটুকে, আজকে তোমরা সবচেয়ে চুপচাপ আছিলা কেন বুঝলাম না। বুঝতে পারবে বাসি আছো? নুসেবে